শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। মোহাম্মদ মাসুদ রানা বলছি, প্রভাষক, ইতিহাস বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর। আশা করি সবাই ভালো আছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাই বাড়িতে আছে। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় পত্র ক্লাস করাবো। আজকে পড়ানোর বিষয়টি হচ্ছে লেনিন ও রুশ বিপ্লব। লেনিন ও রুশ বিপ্লব। রুশ বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। রুশ বিপ্লব আধুনিক বিশ্বের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1917 সালে রাশিয়ায় সংঘটিত বিপ্লবী ইতিহাসে রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। 1917 সালে রাশিয়ায় ঘটে যাওয়া রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল লেনিন। লেনিন পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত নেতার নাম। অধিকার হারা, শোষিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন উৎসর্গ করে গিয়েছেন তাদের মধ্যে লিঙ্কন, মাও, লেনিন, মুজিব শেখ অর্থাৎ বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা এদের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে লেনিনের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। সোভিয়েত রাশিয়ার প্রতিষ্ঠাতা, তাছাড়া সফল সমাজতান্ত্রিক বৈপ্লবিক হিসেবে। আমরা আজকে জানব লেনিন ও রুশ বিপ্লব। লেনিন আর রুশ বিপ্লব শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িত। লেনিন 1917 সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক যে বিপ্লব হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন লেনিন। লেনিন কিভাবে একটি সফল সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করলেন রাশিয়ায়? পৃথিবীর ইতিহাসে প্রথম এটি ছিল সফল সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব বলতে আমরা কি বুঝি বা সমাজতন্ত্র, সেটা আমরা আগের ক্লাসে জেনেছি। তারপরে আমি একটু বলতে চেষ্টা করছি। সমাজতন্ত্র বলতে আমরা এমন ধরনের মতাদর্শের রাষ্ট্র ব্যবস্থাকে বুঝি যেখানে সম্পত্তির উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। আমরা যে চ্যাপ্টারটি পড়তেছি সেটা হচ্ছে রুশ বিপ্লব। উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় পত্রে রুশ বিপ্লব আমি তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছিলাম। রুশ বিপ্লবের তোমাদেরকে প্রাক বিপ্লব যুগের রাশিয়ার আর্থসামাজিক অবস্থা, রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং রাশিয়ার সামাজিক শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের আর্থসামাজিক সকল বিষয়াবলীগুলো আগে পড়িয়েছি। যেখান থেকে ছিলাম ক্লাসে, অর্থাৎ লেনিন ও রুশ বিপ্লব। রুশ বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে লেনিন কিভাবে নেতৃত্ব দিয়ে রুশ বিপ্লবটা চূড়ান্তভাবে সফল করেছিলেন সেই জায়গায় আজকে আছি আমরা এই চ্যাপ্টার পড়া অবস্থায়। লেনিন ও রুশ বিপ্লব, আমরা প্রথমে লেনিন ও রুশ বিপ্লব চূড়ান্তভাবে বিপ্লব সংগঠিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে আমি লেনিন সম্পর্কে আমাদের একটু জানাশোনা দরকার। লেনিন 1870 সালে 22 এপ্রিল রাশিয়ার 1870 সালের 22 এপ্রিল রাশিয়ার সিমব্রিক্সে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন স্কুল ইন্সপেক্টর ছিলেন। সিমব্রিক্স জিমনেসিয়াম স্কুলে তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। পরবর্তীতে তিনি কাজান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়েছিল। আমি আগেই বলেছি লেনিন ছাত্র অবস্থায় রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন। লেনিনের বয়স যখন 17 বছর বয়সে তার বড় ভাই তৃতীয় আলেকজান্ডারকে হত্যা করতে গিয়ে সন্ত্রাসবাদী গ্রুপের সদস্য ছিলেন তার বড় ভাই। তৃতীয় আলেকজান্ডারকে হত্যা করতে গিয়ে রাজদ্রোহের দণ্ডে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। লেনিনও ওই সময় বিভিন্ন কয়েকটি সন্ত্রাসবাদী গ্রুপের সদস্য ছিলেন। তার ভাইকে যখন হত্যা করা হয়েছিল তখন সে প্রতিজ্ঞা করেছিল যে আমি এর প্রতিশোধ নেব। পরবর্তীতে লেনিন যখন কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় তাকে রাজদ্রোহী ভাই হিসেবে ভর্তি হতে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু অবশেষে তিনি কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছিলেন। কাজান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ছাত্র রাজনীতির সাথে
সন্ত্রাসবাদী গ্রুপগুলো ত্যাগ করে সমাজতান্ত্রিক মার্ক্সবাদের দিকে ঝুঁকে পড়েছিলেন। ছাত্র রাজনীতির সাথে বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে তাকে কাতার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দেওয়া হয়। পরবর্তীতে তিনি সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ছাত্র হিসেবে পরীক্ষা দিয়ে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1895 সালের আগে তিনি আইনে সামারা নামক শহরে, রাশিয়ার সামারা একটি শহর আছে, সেখানে তিনি আইন ব্যবসা শুরু করেছিলেন। আইন ব্যবসা শুরু করার সাথে সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন। 1895 সালে তিনি সুইজারল্যান্ডে জেনেভা গিয়েছিলেন লিবারেশন অফ লেবার গ্রুপের সদস্যদের সাথে একটি মিটিং করার জন্য। লিবারেশন অফ লেবার গ্রুপ, সেখান থেকে ফিরে এসে তিনি শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছিলেন। 1896 সালে তাকে রাশিয়ার জার সরকার নির্বাসনে পাঠিয়েছিল সাইবেরিয়া হচ্ছে রাশিয়ার একটি শীত প্রধান অঞ্চল, যেখানে রাশিয়ার বিভিন্ন কয়েদিদেরকে কাজকর্ম করার জন্য বাধ্য করে পাঠানো হয়। 1900 সালে মুক্তি পেয়ে আবার তিনি জেনেভা গমন করেছিলেন লিবারেশন অফ লেবার গ্রুপের সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য। সেখানে তিনি গিয়ে একটি সমাজতান্ত্রিক ভাবাদর্শ লেখা, মার্ক্সবাদের বিভিন্ন প্রণোদনামূলক লেখালেখি প্রকাশ করার ক্ষেত্রে তারা একটি জার্নাল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইসপ্রা, সুইজারল্যান্ডের জেনেভা থেকে এই পত্রিকা প্রকাশিত হতো। এটার ইংরেজি করলে হয় স্পার, অর্থাৎ স্পুলিং। ইসপ্রা নামে পত্রিকা প্রকাশ করেছিলেন 1900 সালের দিকে। 1902 সালে লেনিন নিজে একটি পুস্তিকা রচনা করেছিলেন, হোয়াট ইজ টু বি ডান। হোয়াট ইজ টু বি ডান, হোয়াট ইজ টু বি ডান অর্থাৎ কি করতে হবে। এই পুস্তকে তিনি তৎকালীন রাশিয়ার জার সম্রাটের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, জার সম্রাটকে ক্ষমতাচ্যুত করার যৌক্তিকতা তুলে ধরেছিলেন। আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি 1861 সালে রাশিয়ায় ভূমিদাসকতা উচ্ছেদের পরে নতুন করে শিল্পায়িত হচ্ছে রাশিয়া, এবং সময় কৃষকরা গ্রাম অঞ্চলে ভূমিহীন কৃষক যারা ছিল তারা ভূমিদাসকতা উচ্ছেদের পরে প্রকৃতপক্ষে তাদের মুক্তি আসেনি, এবং ইতিমধ্যে রাশিয়া শিল্প বিপ্লব শুরু হয়ে গিয়েছে এবং শহরগুলোতে শিল্প শ্রমিকরা বিভিন্ন কম মজুরি, অধিক কাজকর্ম করা, অধিক শ্রমঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছিল। শ্রমিকরা শহরে শোষিত হচ্ছিল, গ্রাম অঞ্চলে কৃষকরা শোষিত হচ্ছিল। যার সরকার বলতে আমি বাংলা থেকে রাশিয়ার সম্রাটদের উপাধি ছিল তখন ক্ষমতায় ছিলেন জার তৃতীয় আলেকজান্ডার। আমি যে সময়টার কথা বলছি তখন রাশিয়ার সম্রাট ছিল জার তৃতীয় আলেকজান্ডার। 1902 সালের হোয়াট ইজ টু বি ডান এই পুস্তিকাটি রচনার পরে তিনি সমাজতান্ত্রিক বন্ধুদের কাছে আরো জনপ্রিয় হয়ে ওঠেন। 1903 সালে সমাজতান্ত্রিক মতাদর্শ অর্থাৎ মতদ্বৈততার কারণে তার বন্ধু মার্টোভের সাথে তার মত আদর্শিক দ্বন্দ্ব দেখা দেয়। এই সময় তারা গোপনে তিনি সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির মধ্যে তিনি তার অনুসারীদের নিয়ে একটি উপদল গঠন করেছিলেন, বলশেভিক পার্টি। 1903 সালের কথা বলছি। 1905 সালে রুশ জাপান যুদ্ধ হয়েছিল। 1905 সালে রুশ জাপান যুদ্ধ। 1905 সালে রুশ জাপান যুদ্ধে রাশিয়ার শোচনীয় পরাজয় ঘটে। রুশ জাপান যুদ্ধ 1905 সালে ছোট্ট দেশ জাপানের কাছে রাশিয়ার হেরে যাওয়া, রাশিয়ার জনমনে জার সরকারের বিরোধী মনোভাব তৈরি হয়েছিল। 1905 সালের মার্চ মাসের পরে রাশিয়ায় জনমনে
ব্যাপক একটা বিদ্রোহ দেখা দিয়েছিল, কিন্তু জার সরকার দক্ষতার সাথে সে বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। 1907 সালে লেনিন তার দলের লোকদেরকে নির্বাচনে, তৃতীয় ডুমার নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন। তৃতীয় ডুমা বলতে রাশিয়ার সংসদের বর্তমান রাশিয়ার সংসদের নিম্নকক্ষকে বোঝানো হয়। তখন রাশিয়ার এই ডুমা কার্যকর ছিল। তৃতীয় ডুমা অর্থাৎ সংসদ নির্বাচন আহ্বান জানিয়েছিল। রাশিয়া এই সময় সমাজতান্ত্রিক বা এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বলশেভিকদের পক্ষে লেনিন কাজ করেছিলেন। বলশেভিকরা যাতে অর্থ সংগ্রহ করতে পারে এই জন্য তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। 1907 সালে ডুমা নির্বাচনের সময় রাশিয়ার অনেক ধনাঢ্য লোকদের কাছে লেনিন নিজে অর্থ ডোনেশন পাওয়ার জন্য গিয়েছিলেন। এই সময় বিখ্যাত লেখক ম্যাক্সিম গুরকি, তারপরে সাবা মরোজভ, তাদের কাছ থেকে তিনি অর্থ ডোনেশন পেয়েছিলেন। 1911 সালে প্যারিসের আশেপাশে অঞ্চলে তিনি অবস্থান করেছিলেন সমাজতান্ত্রিকদের নিয়ে। 1912 সালে প্রাগ সম্মেলনে, 1912 সালে প্রাগে এই সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি 1912 সালে জানুয়ারিতে প্রাগে সম্মেলন হয়েছিল। চেক প্রজাতন্ত্রের বর্তমান রাজধানী প্রাগ। এই প্রাগ তখন আজকের চেক প্রজাতন্ত্র রাষ্ট্র তখনও গঠিত হয়নি। চেক প্রজাতন্ত্রের প্রাগে সম্মেলনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তাদের মতাদর্শগত দ্বন্দ্বের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি হচ্ছে মেনশেভিক আর হচ্ছে বলশেভিক রুশ ভাষায় সংখ্যাগরিষ্ঠ তাকে বোঝায়, আর মেনশেভিক রুশ ভাষায় সংখ্যাগরিষ্ঠ বোঝায়। লেনিন এই বলশেভিক গ্রুপের নেতৃত্বে ছিলেন। 1912 সালে সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি বিভক্ত হয়ে যাওয়া ক্ষেত্রে বলশেভিক পার্টির নেতৃত্বে আসেন, বলশেভিক অংশের নেতৃত্বে আসেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেনিন। লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ উর্ফে লেনিন। রাশিয়ান শব্দগুলো আমাদের একটু বুঝে শুনে খেয়াল করতে হবে। ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ উর্ফে লেনিন, তিনি বলশেভিক পার্টির নেতৃত্বে আসলে তিনি বলশেভিক অংশকে গোছানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এর মধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। ডুমার নির্বাচন 1911 সালের পরে ডুমায় আবার নির্বাচন হয়েছিল। ডুমা নির্বাচনে বলশেভিক পার্টির একজন সদস্য নির্বাচিত হয়েছিলেন রোমান মিলনোভস্কি। যখন বলশেভিক পার্টি থেকে ডুমার সদস্য নির্বাচিত হয়েছিলেন, বলশেভিকদের আন্দোলন সংগ্রাম এবং দলকে সুসংগঠিত করায় লেনিন আর একটু গতিশীলতা আনতে পেরেছিলেন। এর মধ্যে 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। লেনিন একজন সমাজতন্ত্রী হিসেবে রাশিয়ার বলশেভিক পার্টির নেতৃত্বে থাকা অবস্থায় তিনি 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার যোগদানে তিনি বিরোধিতা করেছিলেন। যদিও অনেক সমাজতন্ত্রী যুদ্ধে যোগদানের মত দিয়েছিলেন, কিন্তু তিনি সেই মতের বিরোধিতা করেছিলেন। 1915 সালে যার দ্বিতীয় আলেকজান্ডারের পরে ক্ষমতায় আসেন দ্বিতীয় নিকোলাস, যার রাশিয়ার সম্রাট দ্বিতীয় নিকোলাস 1915 সালে রাশিয়ান সুপ্রিম আর্মি কমান্ডার দায়িত্ব নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব ফ্রন্টে তিনি যুদ্ধ শুরু করেন। ইতিমধ্যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা দেখা দিয়েছিল। 1915 সালে রাশিয়া পূর্ব ফ্রন্টের অংশে যুদ্ধ শুরু করলে
রাশিয়ার অর্থনৈতিক অবস্থা আরো মন্দার দিকে ধাবিত হয়। 1917 সালের জানুয়ারি নাগাদ রাশিয়ার চরম খাদ্যাভাব দেখা দিতে শুরু করে। 1917 সালের জানুয়ারিতে পেট্রোগ্রাড শহরে, পেট্রোগ্রাড হচ্ছে তৎকালীন রাশিয়ার রাজধানী, বর্তমানে এটার নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। তো পেট্রোগ্রাড শহরে জানুয়ারিতে খাদ্যের দাম 6 গুণ বৃদ্ধি পায়। ফেব্রুয়ারি 11 তারিখে রাশিয়ার জনগণ রাস্তায় আন্দোলন শুরু করে। 1917 সালের ফেব্রুয়ারি মাসের 11 তারিখে কৃষক এবং আম জনতা রাস্তায় নেমে আসে। রাস্তার বিভিন্ন বিক্রেতা এবং শপিং মলগুলো, মার্কেটগুলোতে ভাঙচুর শুরু করে জনতা। এই সময় বলশেভিক পার্টি তাদের কার্যক্রম জোরদারে আরো অগ্রণী ভূমিকা, আরো সক্রিয় ভূমিকা পালন করেছিল। 1917 সালে ফেব্রুয়ারির দিকে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এতটা সংকট ধারণ করে যা তৃতীয় নিকোলাসের সরকারের দুর্নীতি এবং অদক্ষতা পুরোপুরি জনগণের সামনে ফুটে ওঠে, যে যা তৃতীয় নিকোলাস আর রাশিয়ার সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে পারছে না। পেট্রোগ্রাডে খাদ্যমূল্য বৃদ্ধি, জনগণের রাস্তায় নেমে আসা এবং কৃষকরাও শহরের শ্রমিকদের সাথে গ্রাম অঞ্চলে কৃষকরাও রাস্তায় নেমে আসে। 26 ফেব্রুয়ারি ডুমার অধিবেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু ডুমার প্রেসিডেন্ট ডুমার সদস্যরা দ্বিতীয় নিকোলাসের নির্দেশ অমান্য করে ডুমার অধিবেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডুমার প্রেসিডেন্ট রডজিয়েনকো দ্বিতীয় নিকোলাসকে একটি চিঠি লিখেছিল যে জনপ্রিয়তা আছে এমন কারোর কাছে ক্ষমতা হস্তান্তর করতে, কিন্তু কোনো উত্তর না পেয়ে প্রিন্স লেবোভের নেতৃত্বে উচ্চকক্ষ প্রিন্স লেবোভের নেতৃত্বে ডুমা প্রাদেশিক সরকার গঠন করে। দ্বিতীয় নিকোলাসের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রিন্স লেবোভের নেতৃত্বে একটি প্রাদেশিক সরকার গঠন করে ডুমার এই প্রাদেশিক সরকার পরবর্তীতে যা দ্বিতীয় নিকোলাসকে আর্মির উচ্চপদস্থ অফিসাররা বুঝাতে সক্ষম হয়েছিলেন যার দুর্বলতা, তাকে বলেছিলেন ক্ষমতা হস্তান্তর করতে, অথবা আমাদের সামনের দিকে দিনগুলো আরো চরম সংকটের মুখে পড়তে হবে। যার দ্বিতীয় নিকোলাস এমন একজনকে ক্ষমতা প্রদানের কথা বলেছিলেন যিনি ক্ষমতা গ্রহণ করতে আলেকজান্দ্রোভিচ এর কাছে ক্ষমতা গ্রহণের কথা বলেছিলেন। তিনি অস্বীকৃতি জানালেন ডুমা প্রাদেশিক সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করে। অর্থাৎ ডুমা যার দ্বিতীয় নিকোলাস যার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন আলেকজান্দ্রোভিচ, তিনি ক্ষমতা গ্রহণের অস্বীকৃতি জানানোয় ডুমা প্রাদেশিক সরকারের হাতে রাশিয়ার ক্ষমতা হস্তান্তর করে। এরই মধ্য দিয়ে এই ক্ষমতা হস্তান্তরের ঘটনাটি ঘটে 1 মার্চ 1917। এর মধ্য দিয়ে প্রাচীন কাল থেকে চলে আসা রোমানভ রাজবংশের দীর্ঘদিনের ক্ষমতার ইতি ঘটে। 1917 সালের 1 মার্চ প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে প্রাচীন রোমানভ রাজবংশের অর্থাৎ জারদের আবাগত পতন ঘটে প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে। এর সময়গুলোতে এই বলশেভিকরা তাদের কার্যক্রমকে আরো সুসংগঠিত হয়েছিল। লেনিনের নির্দেশে তারা সকল কার্যক্রম যার বিরোধী, যার সরকারকে উচ্ছেদের সকল কার্যক্রম তারা গ্রহণ করেছিল। এই মার্চ মাসে ক্ষমতা হস্তান্তর পরে লেনিন জেনেভায় অবস্থান করছিলেন। লেনিন কিন্তু সবসময় রাশিয়াতে অবস্থান করতেন না, কারণ তাকে যে কোনো সময় যার সরকার গ্রেপ্তার বা ফাঁসি দিতে পারত। জেনেভায় ছিলেন। আমরা কিন্তু বলছি 1917 সালের কথা, প্রথম বিশ্বযুদ্ধ চলছে। জার্মান সরকার রাশিয়াকে পূর্ব ফ্রন্টের যুদ্ধ থেকে নিবৃত্ত করার জন্য এই লেনিনকে
পাঠিয়েছিল 27 জন সঙ্গী সহ 1 এপ্রিল রাশিয়া প্রেরণ করেছে। পেট্রোগ্রাড দুঃখিত 3 এপ্রিল রাশিয়ায় 3 এপ্রিল লেনিন 27 জন সঙ্গী সহ পেট্রোগ্রাড শহরে প্রত্যাবর্তন করেছিলেন। 3 এপ্রিল 1917। এখানে জার্মান সরকারের কিছু মদত ছিল। পেট্রোগ্রাড শহরে এসে পেট্রোগ্রাড শহরে নেমে লেনিন সমাজতন্ত্রীদের উদ্দেশ্যে, বলশেভিক পার্টির সদস্যদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিল। কিভাবে পরবর্তী দিনগুলোতে বলশেভিকরা তাদের কার্যক্রম এগিয়ে নিবে এবং যা সরকারের আপাতত ক্ষমতা উচ্ছেদ এটাই সফলতা নয়। এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা মধ্যপন্থী এবং বুর্জোয়াদের হাত ধরেই ক্ষমতায় বলশেভিকরা। বলশেভিক বলতে আমরা বলছি সংখ্যাগরিষ্ঠ। আর বলশেভিকরা যে আদর্শ এবং নীতিকে ধারণ করে, লালন করে, বাস্তবায়ন করে তা আমরা আগে বলেছি, সেটা হচ্ছে কি সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে কি বুঝি? সমাজতন্ত্র আমরা বলছি যে সমাজতান্ত্রিক বিপ্লবটা বলতে বুঝেছি অধিকার হারা প্রলেতারিয়েট শ্রেণীর সংগ্রাম, প্রলেতারিয়েট শ্রেণীর বিপ্লব, যেখানে সাম্য প্রতিষ্ঠা হবে। সাম্য শোষণহীন সাম্য ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। শোষণহীন সাম্য ও ন্যায় ভিত্তিক সমাজ, অর্থাৎ আমি সমাজতন্ত্র সম্পর্কে আমরা আগেই বলেছি। সমাজতন্ত্র বলতে এমন এক রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পত্তির উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, সবাই সমান, সবার সমান অধিকার থাকবে। এই বলশেভিকরা সমাজতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। তারা সমাজতান্ত্রিক আদর্শে রাশিয়ায় সরকার প্রতিষ্ঠা করতে চায়। এই সমাজতান্ত্রিক বিপ্লবীদের উদ্দেশ্যে 3 এপ্রিল পেট্রোগ্রাড শহরে নেমে লেনিন যে বক্তব্য দিয়েছিলেন, যে দিক নির্দেশনা দিয়েছিলেন, সেটাকে বলা হয় এপ্রিল থিসিস। ইতিহাসের ভাষায় সেটাকে বলা হয় এপ্রিল থিসিস। লেনিন তার এপ্রিল থিসিস দিলেন 3 এপ্রিল 1917 সালে। 3 এপ্রিল এপ্রিল থিসিস ছিল সমাজতন্ত্রীদের উদ্দেশ্যে তার চূড়ান্ত দিক নির্দেশনা। বিপ্লবের আগে তার একটি আনুষ্ঠানিক চূড়ান্ত ভাষণ। এই এপ্রিল থিসিসে কি বলেছিলেন লেনিন? তার দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে বলছি। ফেব্রুয়ারি বিপ্লব বলতে পয়লা মার্চ ক্ষমতা হস্তান্তর হয়েছিল, 1 মার্চ। কিন্তু মূলত এই বিপ্লবটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। রুশ বিপ্লবটা দুটো পর্যায়ে সংঘটিত হয়েছিল। প্রথম দিকে 1917 সালে ফেব্রুয়ারি মাসে যে আন্দোলন সংগ্রাম বা অর্থাৎ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে সরে যাওয়া বা ক্ষমতা হস্তান্তর, এটা প্রথম পর্যায়ে। এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে অক্টোবর মাসে বলশেভিকদের ক্ষমতা দখল। 1 মার্চ ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল কিন্তু দুবার প্রাদেশিক সরকারের কাছে। তারা মধ্যপন্থী বা সংস্কারপন্থী, তারা কিন্তু বলশেভিকদের নেতৃত্ব দিচ্ছে না। বলশেভিকদের নেতৃত্বে আসতে হবে। লেনিনের কথা হচ্ছে বলশেভিকদের নেতৃত্বে আসতে হবে। লেনিন এখানে বলেছেন যে ফেব্রুয়ারি বিপ্লবে বুর্জোয়া শ্রেণীর জয় হয়েছে, এতে শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই। মার্কসের তত্ত্ব অনুসারে, দ্বিতীয় কথা, মার্কসের তত্ত্ব অনুসারে বুর্জোয়া শাসনের সংকটের জন্য অপেক্ষা প্রয়োজন নেই। বুর্জোয়া বিপ্লব এবং শ্রমিক শ্রেণীর বিপ্লব একসাথেই চলবে। শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে। তার এপ্রিল থিসিসের এই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট ছিল যে বুর্জোয়া বিপ্লবে আমাদের সন্তুষ্ট হওয়ার কিছুই নেই। এই বুর্জোয়া বিপ্লবের সংকটের জন্য অপেক্ষা না করে একই সাথে শ্রমিক শ্রেণীর বিপ্লব চলবে। সবশেষে শ্রমিকদের হাতে ক্ষমতা আসবে। এপ্রিল থিসিসের পরে সমাজতন্ত্রীরা আরো সংগঠিত হতে থাকে এবং এই মধ্যপন্থীদের সকল কার্যক্রমে তারা যে সহযোগিতা করেছিল এমনটা না। তারা বলশেভিক পার্টির কার্যক্রমকে বোঝানোর জন্য তাদের নতুন ইয়াংদেরকে সমাজতন্ত্রে আকৃষ্ট করা, তাদেরকে কমরেড হিসেবে অন্তর্ভুক্ত করা, কৃষকদেরকে সমাজতান্ত্রিক বিপ্লবের সার্থকতা বুঝিয়ে দেওয়া, শ্রমিকদেরকে সংগঠিত করা, শ্রমিকদের
নিয়ে মিটিং মিছিল গোপনে অনেক কার্যক্রম মধ্যপন্থী বা তোমার বর্তমান যে প্রাদেশিক সরকার আছে সেই সরকারের কার্যক্রমের চোখের আড়ালে থেকে তারা অনেক কার্যক্রম চালিয়ে গিয়েছিল। মধ্যপন্থী ও রক্ষণশীল প্রজাতান্ত্রিক সরকার, অপরদিকে শ্রমিক শ্রেণী এই সময়গুলোতে সরকারের প্রাদেশিক সরকারের নেতৃত্বে ছিল মধ্যপন্থী ও রক্ষণশীল প্রজাতন্ত্রী সরকার। কিন্তু সাথে সাথে আরেকটি নতুন সংগঠনের মধ্যে বেরিয়ে আসছে যারা সমাজতন্ত্রী, তাদের সোভিয়েত গ্রহণ করছিল। তারা আস্তে আস্তে বিভিন্ন এলাকায় সমাজতন্ত্রীরা সোভিয়েত গ্রহণ করছিল। সোভিয়েত বলতে পরামর্শ সভা। সোভিয়েত, এখানে সোভিয়েত হচ্ছে সমাজতন্ত্রীদের পরামর্শ সভা, এক একটা কমিটি, এক একটা সংগঠন। এটা হচ্ছে সমাজতন্ত্রীদের পরামর্শ সভা। এই প্রজাতন্ত্রী সরকার, রক্ষণশীল সরকার নভেম্বরে নির্বাচনের ঘোষণা দেয়, অর্থাৎ এই এখন এপ্রিল মাস, নভেম্বর থেকে এপ্রিল এই মাসখানে তারা সোভিয়েত গুলো এতটাই সুসংগঠিত হয়েছিল যে অক্টোবরের মধ্যে ৬২টি শহরে তারা বিভিন্ন সোভিয়েত গুলোকে সংগঠিত করতে সক্ষম হয়েছে। এই সোভিয়েত গুলো প্যারালাল একটি ক্ষমতা অংশীদার হয়ে গিয়েছিল। প্রজাতন্ত্রী সরকার এবং সোভিয়েত দুটো সমান হারে দেশে এই সাংগঠনিক কার্যক্রম তথা রাজনৈতিক কার্যক্রমকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অস্থায়ী সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়া জনগণের আরো বিরূপ মনোভাব তৈরি করেছিল। অস্থায়ী সরকার কিন্তু বিশ্বযুদ্ধ চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু বিশ্বযুদ্ধ থেকে সরে আসেনি। রুশ সেনাবাহিনী ইতিমধ্যে গেলেসিয়া একটা অভিযানে রুশ সেনাবাহিনী শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। আগস্ট মাসে কেরেনস্কি, যাকে যুদ্ধমন্ত্রী, সমরমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি কেরেনস্কি একাধারে প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী এবং সমরমন্ত্রী, তিনি এলজি কার্নিলভকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন আগস্ট মাসের শুরুর দিকে। এলজি কার্নিলভ নামে সমরমন্ত্রী নিযুক্ত হলে তিনি ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হন। এলজি কার্নিলভ, কেরেনস্কি এলজি কার্নিলভকে দেশদ্রোহী আখ্যা দিয়ে এই মুহূর্তে বলশেভিক এবং বলশেভিকদের সংগঠন সোভিয়েত গুলোকে দেশের সংকটে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো। এই সুযোগটার সদ্ব্যবহার করেছিল বলশেভিকরা। অর্থাৎ এলজি কার্নিলভকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়, কিন্তু এলজি কার্নিলভ তার সমর্থিত বাহিনী নিয়ে তিনি একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলেছেন। এই মুহূর্তে বলশেভিকরা তাদের সোভিয়েত গুলো লেনিনের নির্দেশনায় বলশেভিকরা দেশ রক্ষায় এই সংকট মুহূর্তে এগিয়ে এসেছিল। অর্থাৎ বলশেভিকরা রাষ্ট্রের মূল কার্যক্রমের অংশ হতে যাচ্ছে এই সংকটের মধ্যে দিয়ে। বলশেভিকরা অল্প কয়েকদিনের মধ্যে 25,000 কমরেডকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিল। 25,000। এরই মধ্যে 14 সেপ্টেম্বর বলশেভিকদের অংশগ্রহণে রাশিয়াকে প্রজাতন্ত্র রাশিয়া হিসেবে ঘোষণা করা হয়। ইতিমধ্যে ৬২টি শহরে সোভিয়েত গুলো সংগঠিত হয়ে গেছে। ৬২টি শহরে 10 অক্টোবর লেনিনের ঘনিষ্ঠ জন স্টালিন, 10 অক্টোবর লেনিনের অত্যন্ত ঘনিষ্ঠ দুজন সমাজতান্ত্রিক নেতা ছিলেন জোসেফ স্টালিন এবং ট্রটস্কি। তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা বলেছিলেন যে এখনই আমাদের সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণের প্রয়োজন। সশস্ত্র বিপ্লব। লেনিনের ঘনিষ্ঠ সহচর জোসেফ স্টালিন এবং ট্রটস্কি 10 অক্টোবর সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিলেন। লেনিন 10 অক্টোবর। 23 অক্টোবর পরবর্তীতে লেনিন একটি পার্টির বৈঠক ডাকলেন। 23 অক্টোবর পার্টির বৈঠকে লেনিন বললেন এখন আমাদেরকে সশস্ত্র বিপ্লবে
অংশগ্রহণ করতে হবে। আর সময় লেনিনের কথা আমি হুবহু বলছি। লেনিন বলেছিল, it is clearer than clear that now already putting off their surrection is equivalent to its death. History will not forgive revolutionary for delay when they can win today. অর্থাৎ এটা স্বচ্ছতার চেয়ে স্বচ্ছতা যে এখনই বিদ্রোহ না করা হবে মৃত্যুর স্বামী, বিলম্ব করলে ইতিহাস বিপ্লবীদেরকে ক্ষমা করবে না। 24 অক্টোবর বলশেভিক পার্টি অফিস আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। 24 অক্টোবর বলশেভিক পার্টির সদস্যরা একে একে যে যেখানে আছে লালপুর সকল রাশিয়ার সকল শহরগুলোতে থেকে রাশিয়ার সেই সমাজতান্ত্রিক দলের বলশেভিক পার্টির সদস্যরা তাদের সুসংগঠিত হয়ে লাল পতাকা, লাল ফৌজ অর্থাৎ পতাকা নিয়ে তারা বেরিয়ে পড়ে বলশেভিক পার্টির কেন্দ্রে পেট্রোগ্রাড শহরে রেললাইন, টেলিগ্রাফ, রেডিও স্টেশন সবকিছু 24 অক্টোবর, পুরাতন ক্যালেন্ডার অনুযায়ী 7 নভেম্বর, 24 অক্টোবর 1917 সালে চূড়ান্তভাবে বলশেভিকরা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমে পড়ে সারা রাশিয়ায়, পুরো রাশিয়ার বিভিন্ন শহরে বলশেভিকরা মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। সামরিক সৈনিকরা তাদের পোশাক খুলে বলশেভিক পার্টির মিছিলে যোগ দেওয়া শুরু করে দিয়েছে। 10 দিন স্থায়ী রুশ বিপ্লবের সমস্ত পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা, সামাজিক স্ট্রাকচার ভেঙে গিয়ে নতুন করে বলশেভিকরা সরকার গঠনে এগিয়ে আসে। বলশেভিক পার্টির নেতৃত্বে থাকা লেনিন তৎকালীন প্রজাতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে নিজেই ক্ষমতা গ্রহণ করেন এবং রাশিয়ায় সমাজতান্ত্রিক মতাদর্শে সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। 1917 সালের 24 অক্টোবর রাশিয়ার এই সমাজতান্ত্রিক বিপ্লব বিশ্বের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সমাজতান্ত্রিক বিপ্লবের পরে রাশিয়া নাম হয় ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া অর্থাৎ ইউএসএসআর। এই পৃথিবীর ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, সফল বিপ্লব সংঘটিত হলো। সমাজতান্ত্রিক মতাদর্শে রাশিয়ায় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে বিশ্ব আমরা জানি দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল, একদিকে সমাজতান্ত্রিক বিশ্ব, অপরদিকে পুঁজিবাদী বিশ্ব। সমাজতান্ত্রিক বিশ্বের নেতৃত্বে রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে এই রাশিয়ায় সফল সমাজতান্ত্রিক বিপ্লবের হাত ধরে এই মতাদর্শ বাস্তবায়নে সফল বাস্তবায়ন প্রথম রাশিয়ায়, পরবর্তীতে অন্যান্য দেশে আমরা জানি চীনে, কিউবায়, চীনে মাও সেতুং, কিউবায় ফিদেল ক্যাস্ট্রো এবং বিশ্বের অন্যান্য বহু দেশে পরবর্তীতে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছে। সমাজতান্ত্রিক মতাদর্শে সফল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক মতাদর্শকে প্রতিষ্ঠা করে বিপ্লব সংঘটিত করে সফল সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল লেনিনের কৃতিত্ব। আর পৃথিবীর ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে রুশ বিপ্লব। রুশ বিপ্লব সেই রুশ সমাজতান্ত্রিক ইউটোপিয়ার যুগ থেকে পরবর্তীতে কার্ল মার্কসের সমাজতান্ত্রিক মতাদর্শের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এই সমাজতান্ত্রিক সেই মতাদর্শ অনুযায়ী পৃথিবীতে প্রথম ভিআই লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। রাশিয়ায় সমাজতান্ত্রিক মতাদর্শে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া এবং বলশেভিক বিপ্লব, রুশ বিপ্লব, এটাই হচ্ছে লেনিনের কৃতিত্ব। এবং পৃথিবীর ইতিহাসে প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে রুশ বিপ্লব। আজকে এই পর্যন্তই। আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।